লাভ স্টোরি দাও দিদি, তোমাদের লাভ স্টোরি দাও। আজকে আমরা আমাদের জীবনের কিছু ফেলে আসা মুহূর্ত, কিছু যেগুলো স্মৃতিতে আছে, আমরা এরকম জার্নি কমপ্লিট করেছি, তো সেইগুলো কিছু শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমরা শেয়ার করতে চলেছি আমাদের লাভ স্টোরি, তার থেকেও বড় কথা আমাদের 12 বছরের বন্ধুত্বের জার্নি, কিভাবে আমরা আমাদের একে অপরকে সাপোর্ট করে গেছি। সেইখান থেকে আজকের দিনে দুজনে মিলে হাত ধরে স্বামী স্ত্রী হয়ে বসে আছি, বন্ধুত্বটাকে স্বীকৃতি দিয়েছি, বিয়ে করেছি, সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আমি বসেছি আমি বললাম একটা ভিডিও বানাও, আমি একটা কথা বলতে চাই। আমি একটা কথা বলতে চাই, প্লিজ যা বলবে একটু জোরে বলো। আমার ভয়েসটা একটু আসতে বড্ড, একটু জোরে বলতে গেলে প্রবলেম হয়, মানে কি ভাবে চেল্লামিল্লি করছি। তো যেটা বলবো সেটা হচ্ছে, অনেকেই আমি কমেন্ট দেখি মাঝে মাঝে, রোশনা বলে যে যেটা রোশনা ক্যামেরায় দেখায় সেটা হয়তো সবাই দেখতে পাও, যে আমি এটা করছি, আমি সেটা করছি, ঠিক আছে। বাট সবথেকে এই ঘরটা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব, মানে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব, ঠিক আছে, মেনটেন করতে, সেটা তো রোশনার উপরে, মানে ওপরে নয়, ও নিজে দায়িত্ব নিয়ে করে, ভালোবেসে করে, ঠিক আছে। সারাদিন কাজ করা, সকালে উঠে টিফিন রেডি করা, ঠিক আছে, এইগুলো তো এখনের ব্যাপার, কিন্তু এই 1 মাসে করছে এইগুলো একসাথে থাকার জন্য, ঠিক আছে। আর যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে, মানে বহুদিন আগেকার, যখন আমরা স্কুলে পড়ি বা স্কুল কমপ্লিট হয়েছে তখনের, তারপরে আমার কিছু প্রবলেমের জন্য হসপিটালাইজ হই তখনের কথা, যখন আমি কাজের জন্য বাইরে গিয়ে থাকি তখনের কথা, ঠিক আছে। তখন কিন্তু আমাকে প্রচুর পরিমাণে মেন্টালি সাপোর্ট করেছে, ঠিক আছে, অনেক মেন্টালি সাপোর্ট। বাইরে থাকায়, বাইরে চলে যাওয়ার কারণ হচ্ছে কি, কারণ ওর বাইরে চলে যাওয়ার মেন কারণ হচ্ছে, দেখো ও ইঞ্জিনিয়ারিং পড়তে পারতো বা অন্য যে কোনো কিছু নিয়ে পড়তে পারতো, তার জন্য সময়টা অনেক লাগতো। তো যেহেতু সময়টা, আমরা যেহেতু সেম এজে, আমাদের বন্ধুত্ব, ভালো লাগা, ভালোবাসা, তখনের জন্য ওইটা মনে হতো যে আমরা 24-25 বছরের মধ্যে পড়াশোনা কমপ্লিট করে কিছু করতে গিয়ে, যদি জানতাম প্রথমে এত টাইম পাওয়া যাবে, তাহলে হয়তো পড়াশোনা আরো কিছু করতাম, আরো কিছু করতো। ও যেটা মানে শিখেছে বা যেটার বিষয়ে ও কাজ করে বা নলেজ আছে, তো কাজ শিখি, তাড়াতাড়ি করে কাজ শিখে, তারপরে ও যেহেতু অফিসে কাজ করে, আমাদের প্রথম থেকে উদ্দেশ্য ছিল যে আমরা একসাথে ফিউচার দেখব, কিন্তু সেটা কখনোই কাউকে হার্ট করে নয়, বা আজকালকার জেনারেশন যেমন হয়েছে, পালিয়ে যাওয়া, ভুল ডিসিশন নেওয়া, কাজে যে কোনো ভাবে ধরো ফেঁসে যাওয়া, এরকম কিছু ছিল না। আমাদের জীবনে টার্গেট ছিল আমরা বড় হব, আমরা লাইফে সেটেল হব। বাড়ি থেকে রাজি থাকবে, তারপরে আমরা বাড়ি থেকে তখন জানিয়েও দিয়েছিলাম অবশ্য, যে ওর বাড়ি থেকে তো প্রথম থেকেই জানতো, আমার বাড়ি থেকে জানতো সবাই, সবকিছু জানার পর এখন কেন এরকম ঘটে গেছে জানি না। না, এখন কেন এরকম ঘটে গেছে না, প্রবলেমটা শুরু থেকেই ছিল, কিছু না কিছু তো প্রবলেম ছিলই, সেটা পরের কথা। এখন যেটা বলছি, তো তখন মানে আমাকে মেন্টালি ভাবে সাপোর্ট করা, ঠিক আছে, যে না তুমি পারবে, শিখো, করো, আমাকে সাপোর্ট করা, মানে আমাকে প্রতিটা সময় সাপোর্ট করেছে। দেখো, তারপরে হচ্ছে আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম, তখন অবশ্যই ফ্যামিলি বাবা মা সবসময় করবে, ঠিক আছে, কিন্তু তখন ওর সঙ্গে আমার তো সেরকম ভাবে মানে ধরতে, এখন বউ ও করবে, কিন্তু সেই সময় থেকে ধরো রিলেশন আমরা খালি পরিচিত জাস্ট না, আমাদের আলাদা করে দেখা করা না, ঘোরা বেড়ানো সবকিছু ছিল না, কারণ তো বাইরে চলে গিয়েছিল। বলেছিলাম তখন আমাকে যেভাবে আর কি সাপোর্ট করেছে, সেটা মানে অনেক বেশি আমাকে মেন্টালি ভাবে সাপোর্ট করেছে। তারপরে যখন আমি বাইরে গিয়ে একা থাকতাম, মুম্বাই থাকতাম, তো তখন সারাদিনের শেষে কথা যখন হতো, তখন অনেক আমাকে বোঝাতো যে এটা করবে ওটা করবে, আমাকে অনেক সাহস দিত, ঠিক আছে। এই জায়গাটা কথা বলি, ও যখন মুম্বাইতে থাকতো তখন ওর 9টা থেকে 5টা অবধি, মনে হয় 5টা 6টা অবধি ফোন অফ রাখতো, মানে কাজটা এত ভালো করে ও শিখতে চেয়েছিল। বা ওর শেখার টাইমটা নয়, যখন আমি কাজে ঢুকে যাই ফ্যাক্টরিতে, না তার আগেও তুমি যখন মুম্বাইতে ছিল তখনও ফোন অফ রাখতে, মানে ওই টাইমটা ফোন অফ রাখতে। এবার একটা কথা শোনো, আমি কিন্তু দূরে কলেজ নিয়েছিলাম একটা কারণেই, সেটা হচ্ছে ওর সাথে কিছুটা কথা আমি বলতে পারবো, মেসেজে হোক ফোনে হোক, আমি ওর সাথে কথা বলতে পারি যাতে ভালো মতো, সেই জন্য। যেহেতু আমার বাড়িতে, এটা আমি বাড়িতে তখন কি বা জানাবো, আমাদের তো শুধু
বন্ধুত্ব ছিল, খুব ভালো একটা বন্ধু। প্রথম থেকে আমাদের উদ্দেশ্য, রোদ পড়ছে না বিছানায়, উদ্দেশ্য ছিল যে আমরা সেটেল করব। আর বাড়িতে কি বলবো, যেটা বলছিলাম যে আমরা তো বন্ধু ছিলাম, তো সেই জন্য আলাদা করে কি মানে কোনো দেখা সাক্ষাৎ কথাবার্তা, আজকের জেনারেশনে আজকে আলাপ হচ্ছে, কালকে চলো বেরিয়ে পড়ি। আমি কাউকে খারাপ বা ছোট করছি না, কিন্তু আমাদের মেন্টালিটি একটু অন্যরকম ছিল। আমাদের মেন্টালিটি সবসময় ছিল ফ্যামিলিকে মানাবো, তোমাকে লাইফে কিছু একটা করতে হবে যাতে আমার ফ্যামিলি মানবে না কেন, বাবা মায়েরা কেন বুঝবে না, তোমাকে লাইফে সেই জন্য কিছু একটা করার জন্য তাড়াহুড়ো করে আমি বাইরে চলে যাই, কাজ শিখি, কাজ করি, ফ্যাক্টরিতে জব নিই, এখন পড়ে যাচ্ছি সেটাই। আর ওকে তখন আমি বলতাম যে এই স্যালারিটা পেলে আমাদের তো অনেক ভালো চলতো। আমার হিসাবে তখনকার সময় আমি 30 স্যালারি মানে বিশাল ব্যাপার। 30 যেদিনকে পেয়ে যাবো সেদিনকে ঠিক আছে। তো আজকে আমি ওর সাথে হিসাব করতাম 30,000 টাকা স্যালারি পাবে জান তুমি একদিন, তাহলে আমাদের এটা হয়ে যাবে, আমি ইনকাম মানে করব সবসময় ভাবতাম। যখন কাজ স্টার্ট করে তখন এরকমই ভাবে যে সিনিয়র বা তার থেকে উপরে যে আছে সেটা পাচ্ছে, আমি একদিন পাবো যখন আমার সাথে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু সেই গল্পটাও আলাদা, আমরা খালি ভুলভাল লাইনে চলে যাচ্ছি বলতে। আচ্ছা, তো তুমি এটা বলো, যখন তোমার অত বড় একটা সার্জারি হয়েছিল, আমি জীবনে তোমাদেরকে আজকের দিনের রমজান রোশনারা আর 10 বছর 11 বছর 12 বছর আগের রমজান রোশনারা ত্যাগ ছিল না। 10 বছর আগে ধরো প্রথম 2 বছর তো হাই হ্যালো ছিল বন্ধুত্ব, তারপরেও বন্ধুত্ব, আজও বন্ধুত্ব, কিন্তু তারপরেও যখন ওর অনেক বড় সার্জারি হয়েছিল মানে তখন সবার থেকেই শুনতে হয়েছিল যে ওর হয়তো ফিউচার নেই, বা ও কি করবে, অত বড় একটা, তাই না? বলো, তুমি বলো এটা কি বলেছিল ডাক্তার, বা কি ডাক্তার বলেছিল ভারী কাজ করা যাবে না, মানে অনেক কিছুই বলেছিল যে এই জিনিসগুলো এখন বারণ আছে এইসব জিনিসগুলো। তখন কিন্তু আমার সম্পর্কে শুরু, তখন কিন্তু আমি চাইলেই, আমার কাছে হাজারো অপশনস ছিল। হ্যাঁ, ওর জীবনেও আমরা চাইলেই অপশন খুঁজতে পারি, কিন্তু ও যখন আমরা দুজনের উপর বিশ্বাস ছিল যে আমরা কিছু, বিশ্বাসটা অনেক বেশি একটা মেয়ে হিসাবে আমার আরো বেশি ছিল, কারণ যতটা সাপোর্ট করতো সেই হিসাবে আমার মনে হয় অনেকে জানি না কেন এদিক ওদিক খোঁজে বা এদিক ওদিক টাইম পাস করার জন্য একটা দুটো করে অপশনে রাখে। এগুলো আমার মনে হয় তাদের কি প্রবলেম আছে, মানসিক প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের মধ্যে সেরকম কিছু ছিল না। আমি যতটা বিশ্বাস করতাম, ভরসা করতাম, যতটা। তুমি বলো, ও যখন বাইরে থাকতো সকাল 9টা থেকে বা 6টা অবধি ধরো ওর ফোন অফ থাকতো, আমি তো চাইলে আমি অত দামি নামি একটা কলেজে পড়তাম, সেখানে আমার জীবনে অনেক প্রপোজাল এসেছে, বলো সেটা। আমাকে প্রতিদিন বলতো এরকম বলছে, জানো কলেজে আজকে আমার অমুক এই বলে। আমাকে যদি কেউ বলতো তোমার বয়ফ্রেন্ড আছে, একটা হাইফাই কলেজ কিরকম হয় সেখানে, মানে সবকিছুই ওপেন, তো বয়ফ্রেন্ড আছে, আমি তখন ওর ছবি সহ ডিটেলস সবকিছু দিয়ে দিতাম, আমি চাইলেই হাইড করতে পারতাম। আমার মনে হয় যদি কেউ সম্পর্কে থাকে, আমি এটা ভাবতাম যে আজকে কলেজে যাচ্ছি, রমজান বাইরে মুম্বাইতে থাকে, ওর সাথে কিন্তু আমার কথা হতো না, কেউ দুনিয়া জানতে পারতো না যে আমার লাইফে কেউ একজন আছে, আমার পাশে 24 ঘন্টা কেউ থেকেও বুঝতে পারতো না, কারণ আমাদের তো সেভাবে কথা হতো না, যেটুকু কথা হতো কেরিয়ার। তো যার জন্য আলহামদুলিল্লাহ আজকে এই জায়গায় ওটা নিয়েই কথা বলি, আমাদের সবচেয়ে বেশি লাইফে কিছু করতে হবে। তো আমি চাইলে কিন্তু তখন অপশনস অনেক কাজে লাগাতে পারতাম, যে টাইম পাস করি, ঠিক আছে পরে যা হবে, কিন্তু আমি এটা সবসময় জানতাম আজ আমি যেটা করব কাল আমি রিটার্নে সেটাই পাবো। তারপরে আরেকবার আমার হয়েছিল ডেঙ্গু অনেকবারই হয়ে গেছে, তারপর একবার বাড়াবাড়ি হয়ে গেছিল, ঠিক আছে, আমাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। ওই গল্পটা আমি তোমাদেরকে বলছি, রমজানের হয়তো তোমরাও জানো, সেখানে তখনও মানে এই কিছু বছর আগে, যখন 5 বছর হয়নি, ওই 2004 বছর হবে, হ্যাঁ লকডাউনের সময় বোধহয়, লকডাউনের পরে ঠিক আছে, ওই 21 কি 22 করে হবে, তখন ব্লগ স্টার্টও করেনি, মানে ফেসবুকে এইসব ভিডিও বানানো। তখন আমার বাড়াবাড়ি হয়ে যায়, ওর সঙ্গে আমার সঙ্গে গিয়ে হসপিটালে বারবার ফোন করে, মানে পুরো ওয়ার্ডে সবাই ফোনে চলে ডাক্তার, তারপরে ওখানে যতজন মানে ওই ওয়ার্ডটাই না কল আসলেই যা কি আছে ওই মানে আমাকে চিনে গেছে, এতবার সারাদিনে ফোন করছে, রাত 2টো 3টে যখন ডাক্তারদের নাম্বার নিয়ে রেখে দিয়েছে, বোধহয় দুরাত তো না, এক রাত না দুরাত বাইরেও ছিলাম নার্সিং হোমে, যেদিন ভর্তি করি আর তার পরের দিন বোধহয় নার্সিং হোমের বাইরে ছিলাম। জানো গাইজ, ওর ডেঙ্গু হয়েছিল, তো এত বাড়াবাড়ি হয়ে গেছিল, মানে মারাত্মক। প্রথমবার যখন কলেজে পড়াকালীন একবার ডেঙ্গু হয়েছিল, তখন না আমি
বন্ধুদেরকে, একটা আমার কলেজের বন্ধুরও ডেঙ্গু হয়েছিল, আমি তাকে জিজ্ঞাসা করতাম কিভাবে কি হলো, কি করলি না করলি, ওকে সবসময় ফোনে গাইড করতাম। কিন্তু এই লাস্ট বারে শুধু ডেঙ্গু না, ভাইরাল ফিভার, আরো টাইফয়েড ছিলাম, নাসিম ভাই আমাকে নিয়ে যেত, আব্বাও গিয়েছিল ওখান থেকে, ঠিক আছে, নাসিক থেকে আব্বাও চলে গিয়েছিল, রুমে থেকে আমার হয়ে গেছিল, কিন্তু পরের বারে এটা অনেক বাড়াবাড়ি। আমাকে ভাবো, বাড়াবাড়ি হবারও কারণ আছে। আমি বলছি শোনো, ডানকুনিতে যে কোনো জায়গায় তোমরা ভর্তি করার আগে একবার ভাববে। এই এরিয়াতে যে কোনো জায়গায় ভর্তি করা, আমাদের এই এরিয়াতে ডেঙ্গুর চিকিৎসা হয় না। কিছু ডাক্তাররা আছেন, মানে ডেঙ্গু সেইভাবে আমাদের এখানে অতটা ডেঙ্গুর ছড়াছড়ি হয় না, কলকাতার দিকে হয়, আমাদের এখানে জানে না, তো সেই হিসাবে ট্রিটমেন্টও কিভাবে করতে হয় জানে না অনেকেই। ওকে ভর্তি করে রেখেছে 2 দিন। এখানে মানে আমি এখানে দেখেছি সবথেকে বেশি সমস্যা এই যে সব নার্সিং হোম গুলো খুলে বসে আছে, মানে প্রতিটা বাড়িতে একটা বিল্ডিং করে ফেলেছে, চলো কিছু নেই একটা নার্সিং হোম বানিয়ে ফেলি। কিছু ক্ষেত্রে হয়তো আলাদা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অর্ধেক নয় 80% নার্সিং হোম এইখানে খোলা যেগুলো, সেগুলো এরকম ভাবে ফাঁকা আছে বিল্ডিং, খুলে ফেলো। আমি যদি না সেই ট্রিটমেন্ট, যদি বাই চান্স এমার্জেন্সি হয়, আমি তাকে কেন ভর্তি নেব? আমাকে ভর্তি নিয়েছে, 3 দিন রেখে দিয়েছে, বাড়াবাড়ি যখন হয়ে গেছে বলছে। এই ডানকুনি থেকে, আমি আর নাম বলছি না কোন নার্সিং হোমের, তো রেখে গেলাম। মাঝ রাতে 2-2:30টার সময় আমাকে কল করে বলছে পেশেন্টকে রাখা যাবে না, নিয়ে যান। এই 4 বছর আগে নিয়ে যান, আমরা জানি না, দায়িত্ব নিতে পারবো না কিছু হয়ে গেলে। জাস্ট গায়ের লোমটা খারাপ হয়ে যাচ্ছে। তোমাদের দোয়া ভালোবাসা আজকে আমরা ভালো আছি, কিন্তু তুমি ভাবো তোমার প্রিয় মানুষটার ব্যাপারে এরকম বলছে যে আমাদের কিছু করার নেই, এখন মাঝরাত নিয়ে চলে যান। তখন না গো, তখন তো করোনার সময় অ্যাপেলোতে ভর্তি নিল না করোনার পরে। হ্যাঁ, কিন্তু তখনও ব্যাপারটা ছিল, অনেক স্ট্রংলি ছিল। তো ওকে নিয়ে ওই মাঝরাতে গাড়ি করে আমি, ওর মা, তারপরে ওর জিজু, তারপরে আর কে ছিল, আমরাই গিয়েছিলাম। মানে মনিরুল্লাহ ছিল, হ্যাঁ, মা আর তুমি ছিলে। হ্যাঁ, সেখানে গিয়ে অ্যাপেলোতে সবার কাছে গিয়ে রিকোয়েস্ট করা, রুবিতে গিয়ে জাস্ট মানে ডাক্তারের এরকম করে ডাক্তারবাবুকে আমি হাতটা ধরে রিকোয়েস্ট করছি যে হয় ওকে আপনি বাঁচাবেন, নয় আমাকে আপনি মেরে দেবেন, কিছু একটা আপনাকে করতেই হবে, তাই না বলো? ডাক্তারবাবু আমাদেরকে এরকম করে তাকাচ্ছে যে এটা কি বলছে। মানে এখন বলাটা অনেক ইজি, ওই মুহূর্তগুলো আমরা জীবনে কাটিয়ে এসেছি। আজকে দেখে মনে হচ্ছে রমজান রোশনারা বা রমজান রোশনাকে খাবার বানিয়ে দিচ্ছে, বা রোশনারাকে এতটা প্রোটেক্ট করছে, সবসময় আগলে রাখছে, তার পিছনে যে কি রয়েছে, সবসময় লড়েছে, সব সময় এখনো লড়াই করছে, আজীবন করব। আর অনেকে এখন ফ্যামিলি নিয়ে যে আমরা কেন আলাদা হয়েছে। হ্যাঁ, আমার আব্বা মা অনেক খেটেছে, অনেক সবাইরই করে, এটা শুধু আমার নয়। রোশনার জন্য যেমন আমার আব্বা মা খেটেছে, আমার জন্য আমার আব্বা মা খেটেছে, অনেক পরিশ্রম করেছে, ঠিক আছে, সেটা আমরা অস্বীকার করতে পারি না, করিও না, চাইও না আমরা করতে। সব সময় চেয়েছি একসঙ্গে আনন্দ। এই যে আজকে আমরা যেগুলো করছি এখানে, উল্টে আমাদের খরচা বেশি হচ্ছে, কিন্তু আমরা কেন আছি? একটু যাতে তারাও ভালো থাকে, আমরাও ভালো থাকি, ঠিক আছে। রোজকার অশান্তির থেকে বাড়িতে একসঙ্গে থাকলে অবশ্যই একটা অশান্তি হতো, কারণ একটা মানুষকে যখন কেউ পছন্দ করে না, আগে থেকে যখন মাইন্ডে আমি কোনো জিনিসকে পছন্দ করব না, মানুষের প্রতিটা কথাই আমার অপছন্দ হবে। মানে সেটা যদি ভালো কথা বলে না, আমি বিশেষ করে দেখেছি আমরা এরম ভাবেই কাজ হয়। আমি যাকে হেড করি, সে যতই ভালো উপদেশ দিক, যাই দিক, আমি তার কথা নেব না, তার কথা আমার পছন্দই হবে না। কিন্তু আমরা যাদেরকে পছন্দ করি তাদের খারাপ কথাও আমরা কিছু গায়ে নিই না, ঠিক আছে, এরকমই হয়। তো এটা যখন আমি বুঝতে পারি জিনিসগুলো যে এরকম দিকেই এগোচ্ছে, যতই বোঝানোর পর দেখি হচ্ছে না, কিন্তু আমি একজনকে দায়িত্ব নিয়েছি, তো আমাকে তাকে ভালো রাখতে হবে, সেই জন্য আমি চাইনি যখন আমি কারোর দায়িত্ব নিয়েছি, আমাকে সে এতটা কেয়ার করে, ভালোবাসে, সম্মান করে, আমাকে সাপোর্ট করে মেন্টালি ভাবে সবসময়। তো সেই জন্য আমি ঠিক করি যে তারাও ভালো থাকুক, আমার যেটা কর্তব্য আমি করব, ঠিক আছে। তাদের যদি মনে হয় না, আমি নিজে থেকে করেছি, সরি। আমি অনেকে ভাবে, অনেক বাড়ি থেকে অনেকে বলেছে যে এরকম, কিন্তু না, আমি বড় হয়েছি, আমার বুদ্ধি আছে, এইগুলো কি করে বলতে পারে? আমার প্রবলেম হয়েছে, তাই আমি তোমাকে কিনে রেখেছি। হ্যাঁ, আমি রমজানকে কিনে রেখেছি ভালোবাসা দিয়ে, 12টা বছর ধরে ভালোবাসা দিয়ে কিনে রেখেছি। একসঙ্গে থাকলে আরো বেশি আনন্দ হয়। মানুষ ফ্যামিলি এই জন্যই চাই, ফ্যামিলি বড় ফ্যামিলি, বেশি বড় নয়, সেখানে আলাদা সমস্যা আছে, কিন্তু আমাদের মতো যেখানে একটা ছেলে বৌমা নিয়ে ফ্যামিলি, সেখানে মনে হয় একসঙ্গে থাকলে আরো বেশি আনন্দ করতাম। আছি, আমরা খুব ভালো আছি, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের সাথে থাকলে আরো বেশি ভালো
তারা বেশি হয়তো ভালো থাকতো। হ্যাঁ আমাদের থেকে হয়তো তারা আরো ভালো। তাদের কিছুই না, আমাদের এই সময় কি চাই, একটু জাস্ট ভালোবেসে কথা, ভালো ব্যবহার, আর কিছু না। কিন্তু সেটা যখন দেখলাম যে না হয়ে উঠছে না বোঝানো। এটা কি আমার ব্লগের কারণে আমাকে যে অ্যাকসেপ্ট করে, এটা কি আমার ব্লগের জন্য? ব্লগ তো 3 বছর এসেছে, সম্পর্ক ক বছরে, বাকি অ্যানসার দেওয়ার আমার দরকার নেই। না এগুলো নিয়ে আমি কেন বেশি, আমি এগুলো অ্যাকচুয়ালি কালকেই বোঝাচ্ছিলাম যে এগুলো নিয়ে কথা বলো না, কারণ আমি যখন তোমাদের একজনের উল্টোপাল্টা কোয়েশ্চেন দেখি যে আমি যেখানে নেই, আমাকে কেন এই ধরনের প্রশ্নের মুখে পড়তে হবে? একজনের মধ্যে কেন? রমজান আমাকে সব না, আমি আরেকটা কথা বলি, আমি যখন ব্লগ শুরু করি রমজান তো আমাকে বলেছিল ব্লগ করো, তুমি এত ভালো কথা বলতে পারো, ও বলেছে ভালো কমেন্টেও তুমি গা ভাসিয়ে দেবে না, কেউ নেগেটিভ কমেন্ট করলেও কানে নেবে না, সব সময় নিউট্রাল, মানে তোমার যেটা ঠিক মনে হচ্ছে তুমি সেটা করো, আমরা কি বলছি তুমি সেটা দেখো, কিন্তু সব সময় আমাকে বলে এসেছিল। এই জায়গায় অনেকেই এসেছে, অনেকেই ডিপ্রেশনের শিকার হয়েছে, কারণ এমন একটা জায়গা না, হাজার লোকে হাজার কমেন্ট আসবে, প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা আলাদা, প্রত্যেক মানুষের পরিস্থিতি আলাদা, প্রত্যেক মানুষের চিন্তা করার ক্ষমতা আলাদা, তো সে তার অ্যাঙ্গেল থেকে দেখছে জিনিসটা, দেখে আমাদেরকে বলছে, কিন্তু সেটা নিয়ে যদি আমি আবার ভাবতে শুরু করি না, হাজার একটা চিন্তা মাথায় ঢুকবে, ডিপ্রেশন শিকার হতে হবে। কিছুদিন আগেই তো একটা মেয়ে আমি এরকম দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, ভালো ফলোয়ার্স আছে, ঠিক আছে, তারপরেও সে এরকম আমি এইগুলো জানতাম প্রথম থেকে, সেই জন্য আমি বলেছি সোশ্যাল মিডিয়ায় যখন এসেছো লোকের কথায় কান দেবে না, খারাপ নেগেটিভ কমেন্টে, বিশেষ করে নেগেটিভ কমেন্টে মানুষ ভেঙে পড়ে, পজিটিভে তো আর ভাঙে না, নেগেটিভ কমেন্টে কান দেবে না। কি বললো সে, তার কি অবস্থা থেকে সে বলেছে আমরাও জানি না, তো সেই সব কমেন্টকে একটু এবার শোনো, দেখো রমজানের সবচেয়ে কাছের মানুষরাও কিন্তু এক সময় নার্ভাস হয়ে গিয়েছিল যে রমজান জীবনে কিছু করতে পারবে কি পারবে না, স্বাভাবিক, ডাক্তার বলেছিল এমন। এবার সেটা আমার মা প্রথমবার ওদের বাড়ি যখন গেছে, আমার মাকে সেটা বলা হয়েছে যে রমজানের ফিউচার সেই অর্থে যেভাবেই বলা হোক, আমি কোনো দোষ দিচ্ছি না, যে বলা হয়েছিল। একটা মা যখন শুনবে যে তার মেয়ে যাকে পছন্দ করে তার এরকম, কিন্তু তারপরে সেই কথাগুলো শোনার পরেও রোশনা আমাকে কিন্তু সাপোর্ট করে না, মা আমাকে গিয়ে বললো যে তুই এমন ছেলেকে ভালোবেসেছিস যার কোনো ফিউচার নেই। স্বাভাবিক, মা তো আতঙ্কিত, খুব স্বাভাবিক। আজকে আমি আমার বোনের জন্য হলেও মানে শকড, আমার বোন তো আমার কাছে সন্তান তুললো, তো আমি ওরকমটাই রিঅ্যাক্ট করবো, সবাই করবে, সবাই করবে। বোনের ক্ষেত্রে হলেও আমি সেম করব, একদম। ঠিক আছে, প্রত্যেকের একটা যদি দেখি যে না তার কিছু সার্জারি হয়েছে যে কারণে সে কিছু প্রবলেম থাকতে পারে ফিউচারে, তো সেই বিশ্বাসটা যখন কেউ রাখতে পারেনি, একা আমি আমার রমজানের জন্য রেখেছিলাম, আর বলেছিলাম তুমি একদম অনেক বড় হবে, তুমি জীবনে অনেক কিছু করবে। আর সেটা বলছি এখন 10 বছর আগেকার গল্প, 10 বছর নয়, হ্যাঁ কলেজে ফার্স্ট সবাই এইচএস দিয়েছিলে, 9-10 বছরই হবে, তো তখন আমি অনেকটা ছোট, অনেক, আর আমি এগুলোর মধ্যে বড়ই হইনি, ঠিক আছে। তো তখন যদি আমাকে একটা মানুষ তখনও হাত ধরেছিল, আমি দেখেছি প্রতিটা, আমি যখনই ফেঁসেছি, যখনই প্রবলেমে পড়েছি, তখনই আমাকে সাপোর্ট করেছি, তো তাকে আমারও কর্তব্য হয় তাকে আগলে রাখা। এইগুলো আমি আমার শূন্য পকেট থেকে শুরু করে, হ্যাঁ তখন তো আমি ইনকামও করতাম, ফ্যামিলির কন্ডিশন যথেষ্ট ভালো, তোমরা দেখেওছো আমার শ্বশুর বাড়ির ব্লগ, তাই না, মানে ওদেরকে খুব ভালোভাবেই বড় করা হয়েছে, যথেষ্ট ভালো ছিল, কিন্তু একটা স্কুলে পড়া ছেলের কাছে কি টাকা থাকবে? হ্যাঁ আমাদেরকে যথেষ্ট ভালোভাবে আমার বাবা মা বড় করেছে, মানে যতটা তাদের সামর্থ্য ছিল তার বাইরে গিয়েও করেছে, একদমই তাই, বাইরে গিয়ে করেছে, অনেক পরিশ্রম করেছে আমার জন্য আব্বা মা, কিন্তু সেইগুলো ওই জন্য আরো ভিতর থেকে খারাপ লাগা একটা থাকে যে এত বছর পরিশ্রম করলে এখন এসে তারা এমন ব্যবহার করছে, মেইন যে টাইমটাই আমাদের সাপোর্ট, মানসিক সাপোর্টটা দেওয়ার কথা ছিল, হ্যাঁ আমরা মানসিক সাপোর্টই চাই, তারা হয়তো এই টাইমটা তারা আরো ভালো থাকতো, এই টাইমটার জন্য এত বছর খেটেছিল আমার জন্য, ঠিক আছে, এই টাইমটা এসে এমন কিছু করলো যে আমাকে আলাদাভাবে থাকতে হচ্ছে, ঠিক আছে, এগুলো যে দেখো একটা কথা তো সত্যি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আল্লাহর উপরে ভরসা রেখে এখন আমরা আছি, ঠিক আছে, আমরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, বাকিটা তো কখন কি ঘটে মানুষের লাইফে কেউ জানে না। তো যাই হোক, এই যে তোমরা বলো, যে তো আগের দিনই বলছিলাম যে একজন বললে যে রমজানের চাকরি চলে গেলে সবচেয়ে আগে তুমি ছেড়ে দেবো, যখন আমি হাত ধরি চাকরিটা ছিল না, আমার চাকরি চলে যায়, ঠিক আছে, আল্লাহ না করুক, আমি যাতে না ভেঙে পড়ি সেটা রোশনার চেষ্টা করবে, আর যাতে আমি দুবার অন্য কোনো আবার জবের পিছনে যাই, জব খুঁজি, সেটার জন্য আমাকে মেন্টালি ভাবে অনেক সাপোর্ট দেবে আবার, আচ্ছা, তো তখন আমি আবার খুঁজে নেব, ঠিক আছে, আবার করব কিছু। ওর শূন্য পকেট, জীবনের সবচেয়ে কঠিন সময়, মানে লাইফে এতটা রিস্ক এসে গেছে, লাইফ রিস্ক, শরীর খারাপে, যখন আমি ওর হাত ছাড়িনি,
সারা দুনিয়া একদিকে আমি ওর দিকে, তখন বুঝতে পারছো কোনো সিচুয়েশনই আমাদেরকে আল্লাহ না চাইলে কোনো সিচুয়েশনে আমাদের আলাদা করতে পারবে না, কখনো না, পারেনি এত বছরে, আর তাহলে পারবে না। একটাই কথা, এই যে রমজান রোশনার গল্প তোমরা শুনলে, লাভ স্টোরি দাও, এটা তো খানিকটা লাভ স্টোরি হয়ে গেল, আমাদের জার্নি এরকম ভাবে কেটেছে, মজা করে নয়, বরাবর প্রথম 3-4 বছর খালি শারীরিক অসুস্থতা এটা সেটা হতো। হ্যাঁ আমি ভয়, মানে যতই সবার সাথে ফাইট করি না কেন, স্বাভাবিক আমার মায়ের সিচুয়েশনটা বুঝতে পারছো, শুধু বাইরে থাকতো, কিন্তু মানসিক সাপোর্টটাও আমি দিয়ে গেছে আজীবন, আর ও আমাকে ঠিক ততটাই সাপোর্ট নিশ্চয়ই দিয়েছে, তাই একতরফা তো কিছু হয় না। তো এইবারে হচ্ছে আমি ওকে বলি যে দেখো জীবনে যতগুলো আমাদের পরীক্ষা, মানে একজন স্ত্রী হিসাবে বা একটা ভালো বন্ধু হিসাবে যা যা পরীক্ষা দেওয়ার আমি কিন্তু দিয়ে দিয়েছি। ফিউচারে এবার আমার যদি কখনো শরীর খারাপ হয় বা কিছু না হোক, কিন্তু ও কিন্তু ওইগুলো মনে রেখেই আমার জন্য করবে, আমি জানি ও কখনো আমার হাত ছাড়বে না। তার সাথে আমার দায়িত্ব, এটা আমি দায়িত্ব নিয়ে এসেছি যে চলো আমার দায়িত্ব থাকবে। আর একটা কথা, এইবারে আসল কথাটা বলো। এখানে আসার আগে পর্যন্ত রোশনা সেরকম ভাবে রান্নাঘরে রান্না করতে, কিন্তু এখানে আসার পর থেকে আমি যেই দিন থেকে কাজে যাচ্ছি প্রতিদিন সকালে ওই সেরকম ভাবে আমি তো 9টায় উঠে দেখতাম, মায়ের সবাই দেখেছে মায়ের সবপদ রেডি, এখন কিন্তু ও যতটা পারে তার থেকে বেশি মানে চেষ্টা করে আমার জন্য রেডি করে দেয়, প্রতিদিনের খাবার রেডি করে। তোমার জন্য নয়, আমি আমার ভালোবাসার মানুষের জন্য। আমার খাবার নিয়ে তো আমি চলে যাই, ঠিক আছে, যাই করে, কিন্তু আমি প্রতিদিন রাত্রি এসে কাজে বসি, রবিবারটা খালি করছি। স্টুডেন্টদের শেখাচ্ছি কাজ, ঠিক আছে, অনেকে কাজ শিখতে আসছে। আচ্ছা তোমরা অনেকেই বলো রমজান কি করে, বলবো আমি তোমাদের আর কয়েকদিনের মধ্যে, আমি পরে ডিটেইলস আমার বলবো। আর তোমরা চাইলে কিন্তু রমজানের কাছে আসতেও পারো, ঘুরতে নয় শিখতে, সেটা আমি বলবো কি করে না করে আমি একটা ব্লগে বলবো, হ্যাঁ তখন আমাদের সাথে দেখাও হবে। তো যাই হোক, এইবারে আসল কথাটা বলি। এতক্ষণ তো একটা মেয়ে হিসাবে তোমার লড়াইয়ে সাথ দেওয়ার গল্প বললাম, কিন্তু আমার একটা স্ট্রং পয়েন্ট ছিল বরাবর সম্পর্কের শুরুর দিন থেকে, সেটা কি বলো? আমি তোমার থেকে কি চাইতাম? না কোনোদিন জানতে চেয়েছি তোমার বাবার অবস্থা, না কোনোদিন জানতে চেয়েছি যে তুমি মানে কি আছে না আছে, আজ অব্দি আমরা কিন্তু সব, না তুমি আমার ফ্যামিলি জানো না আমি তোমার ফ্যামিলি জানি, এগুলো আমাদের কথা হচ্ছে আমরা দুজনে কি করব, দুজনে কতটা বড় হব, কিন্তু এগুলোর বাইরেও তুমি বলো তোমাকে আমি শুরু থেকে কি বলতাম? এক হচ্ছে আমার ফ্যামিলির সবার কাছের হয়ে ওঠা, আর একটা হচ্ছে যেটা মেন, ওগুলো তো তাও বাদ দাও, মেন যেটা জীবনে আমার চাওয়া ছিল সেটা হচ্ছে ক্যারেক্টার। আমার কাছে কথা হচ্ছে তুমি যদি না তোমার চরিত্রের দিক থেকে খারাপ হও, আমার দিকে যে চোখ দিয়ে তাকিয়েছো সেই চোখ দিয়ে যদি ওই নজরে অন্য কোনো মেয়ের দিকে 1 সেকেন্ডের জন্য তাকাও, স্বাভাবিক রাস্তায় গেলে মেয়েদের দিকে চোখ পড়বে, আমাদেরও বেরোতে হয় ছেলেদের দিকে চোখ পড়বে, কিন্তু সেই নজরটা যেন আমাকে যেই নজরে দেখেছো সেই নজরটা যেন না হয়। ওটা যদি কোনোদিনও হতো আমি হাসতে হাসতে ওকে ছেড়ে বেরিয়ে যেতাম। ওর ক্যারেক্টারে যদি এইটুকু আমি দাগ পেতাম, হ্যাঁ আমার সাথে সম্পর্কে থাকাকালীন যদি ও কোনোদিনও কিছু করতো, আমি 2 সেকেন্ডও ভাবতাম না ওকে ছেড়ে যাওয়ার কথা, বা ফিউচারে কোনোদিনও ভাববো না যে আমার হাজবেন্ড অন্য কোনো মেয়ের সাথে কোনো রকম সম্পর্কে জড়িয়েছে। আমি বলবো একটা কথা, এই জিনিসটা আমাদের ধর্মে যতটা পালন করা আছে, ঠিক আছে, আমার মনে হয় প্রতিটা কাপলদের মধ্যে একে অপরের প্রতি এই বিশ্বাসটা করা উচিত আর রাখা উচিত। বিশ্বাস করার থেকেও বিশ্বাস রাখা। আমিও কলেজে গেছি, হাজারো অপশনস পেয়েছি, তোমাদের বললাম। অনেকে কি করে জানো তো, কি করে আছে তারপরেও টাইম পাসের জন্য আরেকজনকে। শোনো একটা কথা মনে রাখবে, তারা কিন্তু জীবনে কোনোদিনও হ্যাপি থাকতে পারবে না, কাউকে হ্যাপি রাখতেও পারবে না। তারা কি করে মেন্টালি ভাবে তো তারা শান্তি পায় না, এর সাথে এক্ষুনি চ্যাট, ওর সাথে চ্যাট, এটা করো না। হ্যাঁ ভালো লাগা থাকতেই পারে, তাকে যখন ছেড়ে বেরোচ্ছ তখন তুমি নতুন কাউকে তোমার তার সাথে ভালো নেই, অনেকের সাথে অনেকের সাথে এরকম হয়, সে হয়তো মন থেকে ভালোবাসে, তাকে কেউ ঠকিয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, অনেকে তার দোষ কখনোই সেটা নয়, অনেকে ঠকিয়ে যায়, অনেকে ঠকে, ঠিক আছে, যে ঠকিয়ে যায় সে কিন্তু ঠকেও, অবশ্যই ঠকে, আজ না হোক কাল ঠকে। তো এই জিনিসটা করা উচিত না। যখন আমি কারোর হাত ধরেছি, সে যতক্ষণ না কিছু করছে বা যতক্ষণ না মানে সে আমাকে ঠকাচ্ছে বা ছেড়ে যাচ্ছে, আমি সব সময় লয়াল থাকবো তার সাথে।
একদম লয়ালিটি হচ্ছে সবচেয়ে দামি, লয়ালিটি, রেসপেক্ট, তারপরে হচ্ছে ভালোবাসা। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি হচ্ছে লয়ালিটি। ভালোবাসা আসবে না, সত্যি একে অপরের প্রতি সম্মান না থাকলে সম্মান সবথেকে ইম্পর্টেন্ট। একদমই তাই। তো আজকে বলতে বলতে আমরা অনেক কথাই বললাম, তো ভুলভাল বকে গেলাম। হ্যাঁ, তো আমরা যা মনে এলো তাই, আর রমজান তো এমনি গুছিয়ে কথা বলতে পারে না, যা মনে আসে তাই বললো। আমি কম কথা বলি, তো মানে কম কথা বলি, ক্যামেরার সামনে কম কথা হ্যাঁ, বলি। বাবা ক্যামেরা লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ায়, আমি তো ভাবি সিসি ক্যামেরা লাগিয়ে না ফটো ব্লগে পোস্ট করব, সারাক্ষণ লাফায় ঝাঁপায়। ক্যামেরা সাই এরকমই তুমি থেকো, বাস আমার জীবনে বাকিটা আমি লড়ে নেব, আমরা একসাথে লড়ে নেব। এত দূরে এসেছি আলহামদুলিল্লাহ। রমজানের এখন সমস্ত যে প্রবলেম, মানে একটা সার্জারি হয়েছিল সেসব অনেকদিন আগেই মিটে গেছে। এখন আমরা দুজনেই সুস্থ আছি, ভালো আছি, হ্যাপি আছি। তবে ওই লড়াইগুলো, ওই দিনগুলো অনেক কঠিন ছিল, অনেকটা চোখের জল। আমি নার্সিংহোমের বাইরে, ও আইসিইউতে তো যখন তখন কাউকে ঢুকতে দিত না, কিন্তু ডাক্তার আমার কষ্ট, আমার ওই ছটপটানি দেখে নিজের সঙ্গে নিয়ে যতবার আইসিইউতে যেতেন আমাকে সঙ্গে নিয়ে যেতেন। আমি রমজানকে বলো, ওখানে কোনো বাড়ির লোক থাকতো না, আমি যেতাম, মানে সবাই তাকাতো, আমি নিজে আমি না ওইটাই না, কি হচ্ছে কি এখানে কালি কল আসছে, মাঝরাতে দরকার করতে তো আমাকে সোজা ইরাও কল আসছে ফোন ধরো। তা ওরা ভালো ছিল যথেষ্ট। দেখো আমি দু জায়গায় ভর্তি হয়েছি, তার মধ্যে দু জায়গায় খুবই ভালো, কিন্তু মিডিলে যেটা ছিল খুবই খারাপ। এগুলো তো ছোটখাটো, কিন্তু কলকাতায় বড় নার্সিংহোম রমজান ভর্তি হয়েছিল। তো যাই হোক, সেসব কথা তো ওরকম যেতাম, মাকে কল করে বলছি রমজান যদি না ফেরে মা, আমিও কিন্তু ফিরবো না। তাহলে আমার মায়ের অবস্থাটা বুঝতে পারছো, আমার মায়ের আমরা প্রাণ, সেখানে মেয়ে এরকম বলছে মা খাওয়া দাওয়া বন্ধ করেছে। শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি ফিরিয়ে দাও, বাকিটা আমরা বুঝে নেবো। তো সত্যি তাই, আল্লাহ আমাদের সব রকম পরীক্ষার মধ্যে দিয়ে মানে পাস করিয়ে দিয়েছেন, পার করিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এটাই বলার যে সবসময় সবাই লয়াল থেকো। আজকে যেটা আমি করব কালকে রিটার্নে কিন্তু সেটাই পাবো। ছেলে সাকসেসফুল হতে গেলে অনেকটা টাইম লাগে, ছেলে কেন একটা মেয়েকে হতে গেলে সমান টাইম, ততটা টাইম যদি একে অপরকে নিজেরা বিশ্বাসের সাথে দেয়, বিশ্বাসের সাথে দিতে হবে, আর বিশ্বাসটা রাখতে হবে। আমরা চাইলেও হাজারো আমাদের ঠকানোর দুজনকে অপশন ছিল, আমরা এসব নিয়ে কখনো ভাবিনি। আমি শুধু একটা কথাই ভেবেছি, ও যতদিন আমার প্রতি লয়াল থাকবে আমি এই হাতটা ছাড়বো না। তুমি কি ভাবতে? আমি দেখেছি তুমি কেন আমাকে ছাড়তে, মানে একবারের জন্য ভাব, সবাই যখন মানে কেউ তো বাধা, মানে তো আমি যখন দেখতে খারাপ হয়ে যাবো তুমি আমাকে আর ভালোবাসবে না। ও কিন্তু বরাবরই বলে আমার সৌন্দর্য রয়েছে, তারপরে বলো দেখো অবশ্যই প্রতিটা মানুষের হ্যাঁ ভালো লাগার কারণ হয়, কিন্তু সেটা ভালো বাসায় পরিণত করতে কোয়ালিটিস থাকতে হবে, সেটা থাকতেও হবে। দেখো আমি যদি না কাউকে কারো কিছু যদি না একটা জিনিস আমার ভালো লাগে, তাহলে কি মানে এটা যদি বিয়ের সম্পর্কও হয়, অনেকে দেখাশোনা করে বিয়ে করে তো করে নিল, কিন্তু পরে গিয়ে প্রবলেম হয়। আমার মনে হয় কিছু একটা জিনিস যদি কারোর ভালো লেগে যায়, কারোর ভয়েস ভালো লাগতে পারে, কারোর হেয়ার ভালো লাগতে পারে, কারোর দেখায় কি বেশিরভাগ সময় অ্যাট্রাকটিভ লুকটাই দেখে মানুষ, পরে গিয়ে মন বোঝে হ্যাঁ ঠিক আছে এবারে তাহলে তো খুবই ভালো। তুমি কি বুঝেছিলে? প্রথমে সুন্দর ছিলে, তারপর মন বুঝে গেছি। মন কি বুঝলে? এই তো খুবই ভালো, আমাকে বলছে সাপোর্ট করে। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে দেখো এটা বলা ভুল যে না আমি তো সুন্দর, এটা এরকম না, প্রতিটা মানুষ কিছু সৌন্দর্য মানে ফর্সা বা এই টাইপের কথা কিন্তু রমজান বলছে না, ও হয়তো বোঝাতে পারছে না। সৌন্দর্য এক একজনের চোখে এক এক রকম, ওর চোখে আমি সুন্দরী, তাই না? হ্যাঁ প্রত্যেকের চোখে আলাদা আলাদা মানুষ, তাহলে পৃথিবীতে এত রকম এতজন আছে, সবাইকে ভালো লেগে যেত না, সবাইকে মানে প্রত্যেকের পার্টনার প্রত্যেকের কাছে ভালো, তারা তাদেরকে নিয়ে অনেকের মধ্যে অনেকে আছে বলে যে ফেঁসে গেছি হয়ে গেছে, কিন্তু তারা হয়তো সেই সময়টুকু অন্য কোনো কারণে ভেবেছিল এইটাই খুব ভালো, কিন্তু পরে চলার পথে দেখছি যে এইটা যদি আরেকটু এটা ভালো হতো। এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে? এগুলো অ্যাডজাস্ট করতেই হবে, কিছু করার নেই। যাই হোক, আমাদের অনেক কথাই তোমাদের বললাম। ছোট ভাই বোন যারা আছো আমার, তাদেরকে একটা কথাই বলতে চাই, জীবনে যদি ভালো একজন মনের মানুষ পাও, সৎ চরিত্রের, সবসময় এটা নজর রাখবে চরিত্রটা তার কেমন, সবকিছু কি নিয়ে কথা বলছে দেখতে হবে, কি নিয়ে কথা বলছে, চলো সিনেমা দেখতে যাবো, ঘুরতে যাবো, শুধু তার কথার মধ্যে এরকম হয় অনেকে ডায়লগ, বড় বড় ডায়লগ, এটা করবো সেটা করবো, কিন্তু পরিশ্রম করে না, অনেকেই করে না, শুধু বলতে থাকে। তো দেখতে হবে যে সে কি করছে, শুধু কি টাইম পাসের জন্য, বা মেয়েরা বিশেষ করে এই ক্ষেত্রে অনেক বোকা হয়,
যে যে একটু বেশি টাইম দেয় না, আমি দেখেছি একটা মেয়ে যে একটু বেশি টাইম দেয় ভাবে যে ছেলেটা তো খুব ভালো, আমাকে আমাকে ভ্যালু দিচ্ছে, আমাকে ভ্যালু খুব টাইম দিচ্ছে, হয়ে যায়। বাস পরে গিয়ে দেখে যে না, এত গন্ডগোল হয়ে গেছে। বোঝে কখন, যখন আর ফিরে আসার রাস্তা থাকে না তখন গিয়ে বোঝে। এবারে হচ্ছে সব সময় আমার ছোট ভাই বোনদের আমি বলছি, আমরা বলছি যে নিজেদের ক্যারিয়ারটাকে প্রায়োরিটি দাও। অবশ্যই এটা প্রতিটা ছেলে মেয়েকে আজকের জেনারেশনে ইনকাম করতে হবে ভালো লাইফ লিড করার জন্য। চাকরি, পড়াশোনা করে চাকরি, পড়াশোনা করতে হবে চাকরির জন্য নয়, নলেজের জন্য হবে, আর পড়াশোনাটা করতেই হবে। অনেক কাজ থাকে যেগুলো মেয়েরা করতে পারে, তো ছেলেদের কাছে তো হাজার অপশন খোলা আছে। তো যাই হোক, সবাই চেষ্টা করো নিজেদের পায়ে দাঁড়ানোর। আমরা অনেক ঝড় জল বৃষ্টি পেরিয়ে এই জায়গায়, তবে কিছু মানুষ হলেও বুঝতে পেরেছো কিছু না, আমরা সবাই শুরু করেছি এখন জার্নি। তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ ধীরে ধীরে যেটা চেয়েছিলাম পেয়েছি আমরা। ছোট ছোট স্টেপে এগোলে মানুষ ঠিক এগিয়ে যায়। তো আমাদের এখন আমাদের 10 বছর আগের টপিকও ছিল ক্যারিয়ার, আজকের টপিকও ক্যারিয়ার। আমরা যখনই বলি ভুলভাল এই সব নিয়ে এটা করব সেটা করব। আচ্ছা, ও আমাকে আমার ব্লগিং এর জীবনেও অনেক সাপোর্ট করেছে, তোমরা তো সেগুলো জানো। হ্যাঁ, আমি যেখানে যেখানে আটকে গেছি সেই জায়গাগুলোতেও সাপোর্ট করেছে, ফিনান্সিয়ালি হতে পারে, বাবার পরে যদি কেউ করে সেটা ও করেছে। তারপরে হচ্ছে আমি যাতে ভালো ব্লগ করতে পারি, আমার ফোনটা কিন্তু ওই আমাকে প্রথম ফোনটা কিনে দিয়েছে, তোমরা কিন্তু জানো আমাকে আইফোনটা ওই কিনে দিয়েছিল, তো তোমরা এর আগেও শুনেছো। তো এই একে অপরকে, আমি ওকে সাপোর্ট দিয়েছিলাম, ও প্রথম চাকরি পেয়ে আমাকে এই রিংটা করে দিয়েছিল, তাই না বলো? এই রিংটা করে দিয়েছে। তো আরেকটা ছিল, দেখি আরেকটা, এই তো এটাও আছে। তো ও জীবনে যখনই দাঁড়িয়ে গেছে আমাকে, আমি যেইগুলো ভাবতাম যে একদিন দাঁড়িয়ে গিয়ে এটা করবে, ও সেটাই করেছে। প্রথম ইনকাম করে আসার পর আমাকে আর বাসে চাপতে দেয়নি, ও আমাকে ওলা বুক, আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি দেখছি ওলা বুক হয়ে গেছে। ছোট ছোট স্টেপ গুলোই তো ভালো লাগা, ভালোবাসাকে বেঁধে রাখে, তাই না? মানে ভালো লাগে। তো তোমরা ভাবো, আমাকে বড় রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছে, যখন আমরা মানে কবে গিয়েছিলেন জানো ওটা প্রথম? সেটা আর মনে নেই, জীবনের এতগুলো দিন পেরিয়ে এসেছি বা পেরোবো এখনো। তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমরা সবচেয়ে কাছের বন্ধু একে অপরের। ওর জীবনে যা কিছুই ঘটুক, অফিসে কিছু ঘটুক, বাইরে বেরিয়ে জানো এটা আমার লাইফে কিছু জানো এটা, আমরা একে অপরকে সবটা বলি, সবটা আগে জীবনে যা হয়েছে বা মানে যা কিছু ভালো লাগে খারাপ লাগা সবটা একে অপরের সাথে আমাদের বলা আছে। কোনোদিন একে অপরের সাথে দাঁড়িয়ে ভাবতে হবে না যে এ বাবা এটা জেনে গেল, এটা জেনে গেল। সব যা কিছুই দেখো, সবার জীবনে ভালো খারাপ কিছু না কিছু থাকে, সবটা একে অপরের আমরা জানি। আলহামদুলিল্লাহ, এইবারে আমাদের ব্লগটা শেষও করতে হবে। অনেকেই বলছিল দিদি তোমাদের লাভ স্টোরি দাও, লাভ স্টোরি দাও। আজকে আমরা আমাদের সবটুকু তোমাদেরকে বলার চেষ্টা, সবটুকু এই কিছু মিনিটের ব্লগে বলা যাবে না, তাই না? সবটুকু কি করে হয়, এত বছরের গল্প রিপিট করতে থাকলে তো ততটাই বছর লাগবে। হ্যাঁ ঠিক তাই। তো চলো, অনেকটাই আশা করছি তোমরা যারা দেখলে মোটিভেটেড হলে, আর আমাকে যারা ভুলভাল কমেন্ট করো তারাও কিছু জন হলেও বুঝবে। রোশনারা রমজানের জীবনে অনেক দামি, অনেক দামি, আমার জীবনেও রমজান অনেক দামি, এটাই হওয়া উচিত। সবচেয়ে দামি সম্পর্কের নাম স্বামী স্ত্রীর সম্পর্ক, তাই না? একদম। সবাই মিলে আমাদের ব্লগগুলো শেয়ার করো, এই ব্লগটা স্পেশালি শেয়ার করো, যাতে কিছু মানুষ হলেও একটু হলেও মোটিভেটেড হয়, যারা ইয়াং জেনারেশন আছে, যে আজকে ভালো লেগেছে কালকে তার সাথে বেরিয়ে যাব বা ফিউচার দেখতে শুরু করব না। আমাকে রাজি করাবে, হ্যাঁ তুমি রাজি করানোর মতো তাকে কাজ করতে বলো। হ্যাঁ, তারপরেও যেমন আমাদের ক্ষেত্রেই ধরো দেখো এমন হলো, ধরো সবকিছু ঠিক, মানে তোমার মনে হচ্ছে এবারে ঠিকঠাক, এরকম নয় যে পরে কিছু, তারপরে যদি দেখো যে প্রবলেম করছে, সব দিকই ঠিক আছে, তোমারও একটা ভুল জিনিস না হলে, যদি কিছু ভুল হয় ভিতরে একটা কিছু বাধা থাকবেই, আর যদি না সেটা হয় তখন যদি মনে হয় যে না তারপরেও প্রবলেম করছে, তো নিজেকে ডিসিশন নিতে হবে যে এবারে তুমি ঠিক করবে যে তুমি যাকে ভালোবেসেছো সে একেবারে তোমার জন্য সবকিছু করতে রাজি, তারপরেও তুমি ফ্যামিলিকে প্রায়োরিটি দেবে নাকি তাকে আগলাবে, কোনটা তোমাকে করতে হবে সেটা তোমার ডিসিশন। যদি দেখো যে সব দিক থেকে ভালো, যে আমার জন্য ভালো সবকিছু, কিন্তু বুঝছে না ফ্যামিলির দিক থেকে কোনোভাবেই কিছু হচ্ছে না, তো তোমাকে তো তার হাত শক্ত করে এবারে ধরতেই হবে, কারণ সে তোমার জন্য এতগুলো বছর সবটা তো আজকে এখানের মতো এন্ড। তোমরা খুব শেয়ার করো, এই ব্লগটা, সাবস্ক্রাইব করো চ্যানেল, টাটা। হ্যাঁ।